নমস্কার, আপনি দেখছেন বাংলা স্ফিয়ার ডেইলি বুলেটিন। আজকের বুলেটিনে প্রথমেই বড় খবর, বারুইপুর কাণ্ডে তদন্তে নতুন মোড়। নাবালিকা খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে আটক করেছে বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম এবং এসটিএফ এর যৌথ দল। সূত্রের খবর, আটক ব্যক্তির নাম কবির মোল্লা। তাকে বারুইপুর থানায় আনা হয়েছে এবং সিটের সদস্যরা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। এই মামলায় ধর্ষণের ঘটনায় কবির মোল্লাকে চতুর্থ অভিযুক্ত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নাম, নতুন প্রশ্ন এবং আরো বড় রহস্য। এরই মধ্যে বারুইপুরে গণপিটুনি, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় 20 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে একদিকে নাবালিকা খুন ও ধর্ষণের মূল তদন্ত, অন্যদিকে জনরোষ থেকে তৈরি হওয়া সহিংসতার মামলা, দুটি দিকেই এখন পুলিশি তৎপরতা চলছে। কিন্তু এই মামলার সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায় হলো প্রভাস মণ্ডলের মৃত্যু। প্রসঙ্গত, বারুইপুরের সূর্যপুর এলাকায় 11 বছরের নিখোঁজ নাবালিকার খোঁজে যখন স্থানীয়রা তল্লাশি চালাচ্ছিলেন, ঠিক তখনই তাদের হাতেই প্রথম ধরা পড়ে প্রভাস মণ্ডল। সূত্রের দাবি, সিসিটিভি ফুটেজেও ওই নাবালিকার সঙ্গে তাকে দেখা গিয়েছিল। পরে এলাকার একটি পুকুরে নেমে প্রভাসী দেখিয়ে দেয় কোথায় ফেলা হয়েছিল নাবালিকার দেহ। নির্যাতিতার দেহ উদ্ধারের পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রভাসকে গণধোলাই দেওয়া হয় বলেও জানা যায়। পরে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রভাসকে ঘটনার ভয়াবহ বর্ণনা দিতে শোনা যায়। তার দাবি ছিল, অন্যতম মূল অভিযুক্ত আনন্দ সর্দার নাবালিকার ওপর অত্যাচার চালিয়েছিল। প্রভাস আরো দাবি করেছিল, নাবালিকাকে আনন্দ সর্দারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাকে 10,000 টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। যদিও তার দাবি নির্যাতনের সময় সে ঘটনাস্থলে ছিল না, তবে এই দাবিগুলি এখন তদন্ত সাপেক্ষ। এরপর পুলিশের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য মাঝরাতে তাকে নিয়ে যাওয়া হলে সূর্যপুরের সেই নির্জন জায়গায় যেখানে নাবালিকার উপর নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ, সেখানে তদন্তকারীরা পুরো ঘটনার পুনর্গঠন করতে চাইছিলেন। কিন্তু পুলিশের দাবি, সেখানেই পালানোর চেষ্টা করে প্রভাস। এরপর পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এখানেই তদন্তের সামনে আরো বড় প্রশ্ন, প্রভাস যদি এই ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ সূত্রধর বা সাক্ষী হয়ে থাকে, তাহলে তার মৃত্যু তদন্তে কতটা প্রভাব ফেলবে? যদি সে সরাসরি অপরাধে যুক্ত থাকে, তাহলে তার ভূমিকা কতটা ছিল? আর এখন যে চতুর্থ অভিযুক্ত কবির মোল্লাকে আটক করা হয়েছে, তার কাছ থেকে কি তদন্তকারীরা নতুন কোনো তথ্য পাবেন? বারুইপুর কাণ্ড এখন আর শুধু একটি অপরাধের তদন্ত নয়, এটি একসঙ্গে 3টি বড় প্রশ্ন তুলছে। একটি, নাবালিকার নিরাপত্তা কোথায় ছিল? 2, পুলিশের তদন্ত কতটা নির্ভরযোগ্য পথে এগোচ্ছে? আর 3, জনরোষ যখন বিস্ফোরিত হয় তখন আইন শৃঙ্খলার সীমা কোথায় গিয়ে দাঁড়ায়? এই মুহূর্তে সবচেয়ে জরুরি, তদন্ত যেন তথ্য, ফরেনসিক প্রমাণ এবং আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই এগোয়। কারণ ক্ষোভ যতই তীব্র হোক, বিচার শেষ পর্যন্ত আদালতেই হবে। আর সেই বিচার নির্ভর করবে তদন্তের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর। এবার আসি রাজনীতির বড় ছবিতে। তৃণমূল কংগ্রেসের অন্দর সংকট আরো জটিল হচ্ছে। সংগঠনের মেয়াদ, বিদ্রোহী শিবিরের দাবি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, সব মিলিয়ে দলীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন চাপ। দল ভাঙনের আবহে মমতার বক্তব্য, বিশ্বাসঘাতকদের তিনি গুরুত্ব দেন না। এই মন্তব্য নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, এটি দলীয় নিয়ন্ত্রণ পুনর্গঠনের রাজনৈতিক বার্তা। গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে যে অস্থিরতা চলছে, তাতে সামনে এসেছে 3টি প্রশ্ন। প্রথমত, দলের সংগঠন কার নিয়ন্ত্রণে? দ্বিতীয়ত, বিদ্রোহী শিবিরের দাবির সাংগঠনিক ও রাজনৈতিক ওজন ঠিক কতটা? তৃতীয়ত, মমতা কি আবার নিজের হাতে দলের নিয়ন্ত্রণ আরো শক্ত করতে চাইছেন? বাংলার রাজনীতিতে তৃণমূল দীর্ঘদিন একক নেতৃত্ব নির্ভর দল হিসেবে কাজ করেছে। সেই কাঠামোয় যখন বিদ্রোহ দেখা দেয়, তখন প্রশ্ন ওঠে, দল কি আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে, নাকি নেতৃত্বের ব্যক্তিগত কর্তৃত্বই দলের প্রধান শক্তি? দলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। বিদ্রোহী শিবিরের বক্তব্য, তাদের লড়াই ব্যক্তির বিরুদ্ধে নয়, তারা বলছে লড়াই দলীয় গণতন্ত্রের পক্ষে। আর মমতা শিবিরের পাল্টা যুক্তি, এটি আসলে দল ভাঙার চেষ্টা। এখানেই সংঘাত আরো জটিল হয়েছে, কারণ দুই পক্ষই নিজেদের তৃণমূলের আসল প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাইছে। এই লড়াই এখন শুধু দলের ভেতরের লড়াই নয়, এর প্রভাব পড়তে পারে রাজ্যের বিরোধী রাজনীতি, বিজেপির কৌশল এবং আগামী নির্বাচনী সমীকরণের ওপরও। দিল্লি হাইকোর্ট ককরোচ জনতা পার্টির এক্স অ্যাকাউন্ট পুনরায় চালুর নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, নিট পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় কেন্দ্রের উদ্বেগের কারণ আগের মতো আর প্রাসঙ্গিক নয়।
এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ এটি ডিজিটাল প্ল্যাটফর্ম, রাজনৈতিক ব্যঙ্গ এবং মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, এই চারটি বিষয়ের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বা প্যারোডি অ্যাকাউন্ট এখন রাজনৈতিক কথোপকথনের খুব বড় একটি অংশ, কিন্তু সেই ব্যঙ্গ কখন সীমা ছাড়ায়, কখন তা ভুয়ো তথ্য বা জনশৃঙ্খলার ঝুঁকি তৈরি করে, এই প্রশ্ন নিয়ে আদালত, সরকার এবং প্ল্যাটফর্মের মধ্যে টানাপোড়েন চলছে। দিল্লি হাইকোর্টের নির্দেশ তাই শুধু একটি অ্যাকাউন্ট পুনরায় চালুর ঘটনা নয়, এটি দেখাচ্ছে ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিচার ব্যবস্থার ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যেই আর এক জাতীয় আপডেট, রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল এবং শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের খবর সামনে এসেছে। ধর্ম, রাজনীতি এবং প্রশাসনিক কাঠামোর এই সংযোগ ভারতের জনপরিসরে সব সময় সংবেদনশীল। তাই ট্রাস্টের নেতৃত্বে পরিবর্তন শুধু সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বরং এর রাজনৈতিক ও প্রতীকী তাৎপর্যও রয়েছে। এবার আসি আন্তর্জাতিক খবরে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো ভয়াবহ মাত্রা নিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান দাবি করেছে বাহরাইন ও কুয়েতে থাকা ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে তারা আঘাত করেছে। এই দাবি যদি পুরোপুরি প্রমাণিত হয়, তাহলে সংঘাত আর শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটি সরাসরি উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক উপস্থিতি, তেল রুট এবং আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করে বড় সংঘাতের দিকে এগোতে পারে। বাহরাইন ও কুয়েত দুটি দেশই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসাগরীয় সামরিক ভারসাম্য, তেল পরিবহন, মার্কিন ঘাঁটি এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছুর সঙ্গে এই দুই দেশের ভূমিকা জড়িয়ে আছে। ফলে তেহরানের এই পাল্টা হামলার দাবি গোটা অঞ্চলে নতুন যুদ্ধ আতঙ্ক তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন এখন কি করবে? সরাসরি পাল্টা হামলা নাকি কূটনৈতিক চাপ? আর উপসাগরীয় দেশগুলি কি নিজেদের ভূখণ্ডে আরো বড় সংঘাতের ঝুঁকি নিতে চাইবে? এই উত্তেজনার মধ্যেই আর এক রহস্য, আরব সাগরে ৫ ক্রিউ সহ পাকিস্তানের একটি মালবাহী উড়োজাহাজ নিখোঁজ। পাকিস্তানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিমানটি সংযুক্ত আরব আমিরশাহী থেকে করাচির পথে ছিল। করাচি উপকূলের কাছে বিমানটি দ্রুত উচ্চতা হারায় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূত্রের খবর, বিমানটি নেভিগেশন সিস্টেমের সমস্যার কথা জানিয়েছিল। এরপরই আরব সাগরে শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান। এটি কি প্রযুক্তিগত বিপর্যয়, নাকি আঞ্চলিক উত্তেজনার সময় এক বড় দুর্ঘটনা, নাকি সম্পূর্ণ আলাদা কোনো অপারেশনাল ব্যর্থতা? এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে ইরান মার্কিন উত্তেজনা, উপসাগরীয় নিরাপত্তা, আরব সাগরের সামুদ্রিক রুট এবং জ্বালানি পরিবহন সব মিলিয়ে এই নিখোঁজ হওয়ার ঘটনা আন্তর্জাতিক নজরে আসবেই। এবার তেলের বাজার। ইরানের তেল বিক্রির সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর প্রভাব পড়েছে সরাসরি বিশ্ববাজারে। তেলের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সম্পর্কিত ভূ রাজনৈতিক শক্তি। তাই তার তেল রপ্তানি বা বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা বা সুবিধা প্রত্যাহার মানেই তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ থাকবে না। ভারত সহ আমদানি নির্ভর দেশগুলির অর্থনীতিতেও চাপ বাড়বে। জ্বালানির দাম, পরিবহনের খরচ, পণ্য পরিবহন, খাদ্যদ্রব্যের দাম সবকিছুতেই ধীরে ধীরে তার প্রভাব পড়তে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু যুদ্ধ বা কূটনীতির খবর নয়, এটি সাধারণ মানুষের পকেটের সঙ্গেও যুক্ত হয়ে যাচ্ছে। এর সঙ্গে গাজা পরিস্থিতিও অনিশ্চিত। ২ দশকের শাসনের পর হামাস প্রশাসনিক দায়িত্ব ছাড়তে প্রস্তুত, এমন খবর সামনে এসেছে। মার্কিন সমর্থিত অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামোর কথাও আলোচনায়, কিন্তু প্রশ্ন এখানেই, এই কাঠামোকে ইসরায়েল মানবে কি? প্যালেস্তাইনি সমাজের ভেতরে এর গ্রহণযোগ্যতা কতটা হবে? আর গাজার সাধারণ মানুষ যারা যুদ্ধ, অবরোধ, অনাহার এবং বাস্তুচ্যুতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জীবনে বাস্তব পরিবর্তন আসবে কি? ইরানেও রহস্য ঘনাচ্ছে। খামেনেই পরবর্তী নেতৃত্ব নিয়ে জল্পনা, মোস্তাবার অনুপস্থিতি, রেভলিউশনারি গার্ডের অবস্থান, সব মিলিয়ে তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণও এখন আন্তর্জাতিক রাজনীতির এক কঠিন প্রশ্ন। সব মিলিয়ে বড় ছবিটা স্পষ্ট, গাজা, ইরান, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি,
আরব সাগরে পাকিস্তানি মালবাহী উড়োজাহাজ নিখোঁজ এবং তেলের দামের উত্থান, এই 5টি ঘটনা আলাদা আলাদা নয়, এগুলো একসঙ্গে দেখাচ্ছে পশ্চিম এশিয়ার সংকট এখন সামরিক সংঘাত। জ্বালানি বাজার, সামুদ্রিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে। এবার আসি বিনোদন ও সংস্কৃতির খবরে। ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি নিয়ে প্রথম দর্শকদের উচ্ছ্বাস সামনে এসেছে। নোলানের সিনেমা মানেই সময়, স্মৃতি, ইতিহাস, প্রযুক্তি এবং মানবিকতার জটিল মিশ্রণ। দ্য ওডিসি সেই ধারাকে আরো বড় ক্যানভাসে নিয়ে যেতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে। আরেকটি বড় এবং প্রযুক্তি সংস্কৃতি প্রশ্ন, এআই কি মানুষের পরিচয় চুরি করছে? বলিউড আদালতে পৌঁছানো এই বিতর্ক দেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধু টেকনোলজির বিষয় নয়, এটি শিল্পী, অধিকার, কণ্ঠস্বর, মুখের অধিকার, ব্যক্তিগত পরিচয় এবং কপিরাইটের প্রশ্ন হয়ে উঠেছে। আগামী দিনে অভিনেতা, গায়ক, লেখক সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। এআই কি সহকারী নাকি প্রতিযোগী? আর মানুষের পরিচয় ব্যবহার করলে তার আইনি সীমা কোথায়? এবার আসি খেলার খবরে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, মেক্সিকোর স্বপ্নভঙ্গ হলেও দেশের মানুষের মধ্যে হতাশার পাশাপাশি গর্বও রয়েছে। বড় টুর্নামেন্টে হার কখনো কখনো শুধু পরাজয় নয়, সেটা ভবিষ্যতের দলের চরিত্রও দেখিয়ে দেয়। অন্যদিকে ব্রাজিলের হেক্সা স্বপ্ন আবার ভেঙেছে। নরওয়ের কাছে হারের পর ব্রাজিলের তীব্র ক্ষোভ, কোচিং কৌশল থেকে খেলোয়াড়দের মানসিকতা, সবকিছুই এখন প্রশ্নের মুখে। ব্রাজিলে ফুটবল শুধু খেলা নয়, জাতীয় আবেগ, তাই বিশ্বকাপ ব্যর্থতা মানেই তীব্র আত্মসমীক্ষা। বেলজিয়াম মাঠে জবাব দিয়েছে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নেওয়া শুধু একটি ম্যাচের ফল নয়, এটি সমালোচনার বিরুদ্ধে মাঠে দাঁড়িয়ে উত্তর। বড় টুর্নামেন্টে শেষ পর্যন্ত কথা বলে স্কোর লাইন, আর বেলজিয়াম সেই জায়গাতেই নিজেদের প্রমাণ করেছে। আর রোনাল্ডো সম্ভবত তার শেষ বিশ্বকাপ এভাবেই শেষ হলো। তিনি বলেছিলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ, কিন্তু হেরে যাবেন হয়তো এটা কল্পনাতেও ভাবেননি। এই ইঙ্গিত ফুটবল প্রেমীদের কাছে শুধু একটি ঘোষণা নয়, এটি একটি যুগের শেষ অধ্যায়ের শুরু। রোনাল্ডো মানে শুধু গোল নয়, রোনাল্ডো মানে শারীরিক শৃঙ্খলা, নিজের প্রতি বিশ্বাস, অসম্ভবকে সম্ভব করার জেদ। তার শেষ বিশ্বকাপ মানে এক প্রজন্মের স্মৃতির সঙ্গে বিদায়ী সংলাপ। কালকে ইজিপ্টের সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। জয় ছিল একদম নাটকীয়। শেষ মুহূর্তে 3টি গোল দিয়ে 3-2 ব্যবধানে জিতে যায় আর্জেন্টিনা। দেখা যায় মেসির চোখে জল। এই ছিল আজকের বাংলাস্ফিয়ার ডেইলি বুলেটিন। এমন আরো খবর, বিশ্লেষণ এবং প্রেক্ষাপট জানতে ভিজিট করুন banglasphere.com। ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলাস্ফিয়ার, আর ফেসবুকে অনুসরণ করুন বাংলাস্ফিয়ার। আবার দেখা হবে পরের বুলেটিনে। নমস্কার, ভালো থাকবেন।